সুদান, যেখানে সূর্য ডুবে রক্তে আর রাত নামে গুলির শব্দে। দেশটিতে এখন চলছে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ। দুই জেনারেল, দুই সেনাবাহিনী আর ক্ষমতার জন্য এমন এক লড়াই যেটা গোটা দেশটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এখানে আসলে হচ্ছে কি? এই যুদ্ধটা শুরু হলো কেন? আর কেন সারা বিশ্বের বড় বড় দেশ হঠাৎ করে সুদানের দিকে তাকিয়ে আছে? চলুন তাহলে পুরো ব্যাপারটা শুরু থেকে দেখা যাক। সাল 1955। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার আগেই শুরু হয় প্রথম গৃহযুদ্ধ। উত্তর বনাম দক্ষিণ, একদিকে আরব মুসলমান, অন্যদিকে কৃষ্ণাঙ্গ আফ্রিকান খ্রিস্টান ও উপজাতি জনগোষ্ঠী। লড়াই ছিল ক্ষমতা আর প্রতিনিধিত্বের জন্য। এমনই এক অস্থির সময়ের মধ্যে উঠে আসে এক সেনা কর্নেল, ওমর আল বশির। তিনি 1989 সালে রক্তপাতহীন অভ্যুত্থান করে ক্ষমতা দখল করেন, দেশের সংসদ ভেঙে দেন এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করেন আর ইসলামী আইন চালু করে একনায়কে পরিণত হন। কিন্তু বশিরের সবচেয়ে বড় কৌশল ছিল ভয়। তিনি বিরোধীদের দমন করতে তৈরি করেন এক বিশেষ মিলিশিয়া বাহিনী। এর নেতৃত্ব দেন এক তরুণ যোদ্ধা, মোহাম্মদ হামদান দাগালো। সবাই তাকে চেনে হেমেত্তি নামে। এই বাহিনীর আসল কাজ ছিল বিদ্রোহ দমন, কিন্তু বাস্তবে তারা চালায় গণহত্যা। দারফুরে লাখ লাখ মানুষ মারা যায়, কোটি কোটি উদ্বাস্ত হয়। আর এই সময়েই হেমেত্তি হয়ে ওঠেন এক ভয়ঙ্কর শক্তি। পরে বশির এই বাহিনীর নাম দেন র্যাপিড সাপোর্ট ফোর্সেস, যাকে আমরা RSF নামে চিনি। কিন্তু এই বাহিনী শুধু অস্ত্রই চালায় না, ব্যবসাও চালায়। তারা সোনার খনি দখল করে, সীমান্ত নিয়ন্ত্রণ করে, বিদেশে ভাড়ায় সৈন্য পাঠায়, এমনকি রাশিয়া ও আরব আমিরাতের সঙ্গে সোনার বাণিজ্যও করে। এক কথায় এটা এক সামরিক ব্যবসা সাম্রাজ্য। হেমেত্তির কোম্পানিগুলো শুধু গত কয়েক বছরে দুবাইয়ে কোটি কোটি ডলারের সোনা পাঠিয়েছে। একইভাবে সে হয়ে ওঠে বিলিয়নিয়ার যুদ্ধবাজ। তারপর আসে 2011 সাল। দক্ষিণ সুদান আলাদা হয়ে যায় তেলের 75% নিয়ে। সুদানের অর্থনীতি ধসে পড়ে, মূল্য বেড়ে যায়, মানুষ অভাবে ভুগতে থাকে। 2019 সালে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ে এই দাবি নিয়ে যে আমরা গণতন্ত্র চাই। প্রতিবাদ ছড়িয়ে পড়ে পুরো দেশে। তখনই সেনাবাহিনী আর RSF এই দুই শক্তি মিলে বশিরকে ক্ষমতাচ্যুত করে ফেলে। দেশবাসী ভাবে এবার হয়তো স্বাধীনতা সত্যিই আসবে, কিন্তু না। বশিরের জায়গায় বসে যায় জেনারেল আল বুরহান আর তার পাশে হেমেত্তি। দুজনেই প্রতিশ্রুতি দেয় শিগগিরই বেসামরিক সরকারের হাতে ক্ষমতা দেবে, কিন্তু বছর কেটে যায়, প্রতিশ্রুতিও ভেঙে ফেলে। প্রতিবাদকারীরা রাস্তায় নেমে পড়লে সেনারা তাদের উপর নির্মমভাবে গুলি চালায়। তারপর 2022 সালে বুরহান রাজি হয় ক্ষমতা হস্তান্তরে, কিন্তু শর্ত দেয় RSFকে আমাদের বাহিনীর অধীনে আনতে হবে। এই একটা বাক্যেই আগুন জ্বলে ওঠে, কারণ হেমেত্তির সাম্রাজ্য, টাকা, ক্ষমতা সব হারিয়ে যাবে। তখন হেমেত্তি ঠিক করে, না, আমি নিজেই দেশটা চালাবো। 2023 সালের 15 এপ্রিল হেমেত্তির সৈন্যরা হামলা চালায় বুরহানের বাসভবনে। খার্তুমে বন্দুক, ট্যাঙ্ক, বিমান, পুরো শহর পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। বিদেশি দূতাবাস খালি হয়ে যায়, হাজার হাজার মানুষ দেশ ছাড়ে। এই যুদ্ধ শুরু হয়েছিল দুই জেনারেলের ক্ষমতার জন্য, কিন্তু এখন সেটা হয়ে গেছে এক পূর্ণাঙ্গ ভূ রাজনৈতিক খেলা। তখন থেকেই সংযুক্ত আরব আমিরাত হেমেত্তির সবচেয়ে বড় সহযোগী। তারা তার কাছ থেকেই সোনা কেনে, এমনকি ইয়েমেনে যুদ্ধ করার জন্য সৈন্যও ভাড়া নেয়। অন্যদিকে রাশিয়ার ওয়াগনার গ্রুপ অনেক দিন ধরেই সুদানে আছে। তারা RSFকে অস্ত্র আর প্রশিক্ষণ দিচ্ছে, বিনিময়ে সোনা পাচ্ছে। রাশিয়ার টার্গেট লোহিত সাগরের পাশে নৌ ঘাঁটি তৈরি করা। লিবিয়ার হাফতার ও হেমেত্তির মিত্র, সে RSFকে তেল ও অস্ত্র পাঠায়। অন্যদিকে মিশর কিছুটা বুরহানের পাশে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের টাকার উপর নির্ভর করে বলে সরাসরি কিছু বলতে পারে না। চীন, সৌদি আরব, আমেরিকা সবাই মধ্যস্থতার কথা বলে, কিন্তু প্রত্যেকের চোখেই একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে স্বার্থ। আজ সুদান এক ভাঙা রাষ্ট্র। মানুষ যুদ্ধের মধ্যে আটকা, খাদ্য নেই, পানি নেই, নিরাপত্তাও নেই। দুই জেনারেলের ক্ষমতার লোভ এখন পুরো দেশটাকে জিম্মি করে ফেলেছে। যে দেশ একদিন আফ্রিকার গর্ব হতে পারত, আজ সেটি এক প্রক্সি যুদ্ধে পরিণত, যেখানে বিদেশিরা নিজের লাভের জন্য আগুনে তেল ঢালছে। সুদানের এই গল্পটা কেবল রাজনীতি নয়, এটা এক সতর্কবার্তা।
যে যখন ক্ষমতা মানুষের উপরে চলে যায় তখন একটা জাতি হারিয়ে যায় ধোঁয়ার মধ্যে।